বন্ধ হয়ে গেল দলিল দেখিয়ে নামজারির মাধ্যমে খতিয়ান সংশোধন করার পদ্ধতি। এই বিষয়ে ভূমি মন্ত্রণালয় থেকে ভূমি অফিসকে একটি কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। কি কারণে দলিলের মাধ্যমে নামজারি বন্ধ করা হলো এবং কেন এই বিশেষ নির্দেশনা প্রদান করা হলো এবং এর পরিপ্রেক্ষিতে ভূমি মালিকদের করণীয় কি, এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা সকলেই অবগত আছি যখন কোনো জমির মালিকানা সৃষ্টি হয়, অর্থাৎ কোন একজন ব্যক্তি জমি ক্রয় সূত্রে মালিকানা অর্জন করলেন, কিংবা ওয়ারিশান সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করলেন, কিংবা অন্য কোনো মাধ্যমে মালিকানা অর্জন করলেন, তখন আমাদের ওই মালিকানাটা সৃষ্টি হওয়ার পরে রাষ্ট্রীয় যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন অনুযায়ী ওই জমিতে আগে যে ব্যক্তির নামে খতিয়ান ছিল সেই ব্যক্তির নাম কেটে ওই জায়গায় আমাদের নামে খতিয়ান তৈরি করতে হয়। এই খতিয়ান তৈরির পদ্ধতিটাকে আমরা কিন্তু নামজারি, মিউটেশন, জমা খারিজ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চিনি। তো এই যে খতিয়ান সংশোধন, এই খতিয়ান সংশোধনের প্রধান অন্তরায় কিন্তু ছিল দলিল। অর্থাৎ আমরা যে দলিলগুলো তৈরি করি, অর্থাৎ ক্রয় বিক্রয় করার সময় যে সাবকবলা দলিল, কিংবা ওয়ারিশান সূত্রে সম্পত্তি প্রাপ্তির পরে ওয়ারিশান বাটোয়ারা দলিল, কিংবা বন্টন দলিল, কিংবা হেবা দলিল, কিংবা আওয়াজ বদল দলিল, এই যে দলিল, এই দলিলগুলোর মাধ্যমে কিন্তু আমরা যখন ভূমি অফিসে আবেদন করতাম, তখন আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগে যে ব্যক্তির নামে খতিয়ান ছিল সেই ব্যক্তির নাম সংশোধন করে আমরা যারা দলিল বলে সম্পত্তিতে খতিয়ান সংশোধন করার চেষ্টা করছি তাদের নামে খতিয়ান তৈরি করে দেওয়া হতো, এবং পরবর্তীতে আমরা এই খতিয়ান দিয়ে হোল্ডিং নাম্বার খুলতাম এবং আমাদের নিজেদের নামে খাজনা প্রদান করে রাষ্ট্রীয়ভাবে চূড়ান্ত মালিকানা প্রতিষ্ঠিত করতাম, এবং এতে করে ওই জমিতে পরবর্তীতে অন্য কোনো ব্যক্তি এসে মালিকানা দাবি করার কোনো সুযোগ পেত না, কিংবা আমাদেরকে কোনোভাবে হয়রানি করতে পারতো না। এখন এই যে দলিল দেখিয়ে খতিয়ান সংশোধন, এই খতিয়ান সংশোধন করার জন্য কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর প্রধান কিছু সমস্যা হচ্ছে, অনেক ব্যক্তি অত্যন্ত চতুরতার সহিত একদম সেম অবিকল দলিল তৈরি করতো, যেটাকে আমরা নকল দলিল হিসেবে চিনতাম কিংবা জাল দলিল হিসেবে চিনতাম। আবার অনেক সময় ওই যে ব্যক্তি সম্পত্তি গ্রহীতা তার নাম ঘষে মেজে নিজের নাম লিখিয়ে ট্যাম্পারিং করে সেই ট্যাম্পারিং দলিল দ্বারা নামজারির আবেদন করা হতো, এবং দেখা যেত যে ভূমি অফিস থেকে এগুলোকে কোনোভাবে চিহ্নিত করার সুযোগ থাকতো না, কিংবা ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা টাকার প্রলোভনে পড়ে তড়িঘড়ি করে নামজারি করে দিত, এবং ওই সকল দলিলের মাধ্যমে যে নামজারিগুলো হয়ে যেত কিংবা খতিয়ানগুলো সংশোধন হয়ে যেত, ওগুলো নিয়ে পরবর্তীতে গ্যাঞ্জাম তৈরি হতো। দেখা যেত যে আসল ব্যক্তি জমির ভোগ দখলে রয়েছে, তাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করা হচ্ছে এই জাল দলিল এবং ওই ভুয়া খতিয়ান দিয়ে। এখন যে সকল ব্যক্তি আসল মালিক, তিনি কি বসে থাকবেন? তিনি তার জমি উদ্ধার করার জন্য মিসকেস করছেন, পরবর্তীতে আদালতে মামলা করছেন, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। স্থানীয়ভাবে দেখা যাচ্ছে কোনো সমাধান করার চেষ্টা করলেও সেটিও বিফলে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় বলছে, যেহেতু এই সংক্রান্ত ছোটখাটো সমস্যা নিয়ে আদালতে প্রতিনিয়ত মামলা তৈরি হচ্ছে এবং মামলা জট বেড়েই চলেছে, তাই এই সমস্যাগুলো কোনো একটি নির্দিষ্ট পন্থায় যদি আমরা প্রথমেই সমাধান করি, তাহলে এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে ঝামেলা তৈরি হয় না। এই জন্য ভূমি মন্ত্রণালয় থেকে বলছে, শুধুমাত্র দলিল দিয়ে কোনো ব্যক্তি যদি নামজারি আবেদন করে, তাহলে সেই দলিলের মাধ্যমে নামজারি প্রথমেই করে দেওয়া যাবে না, বন্ধ করে রাখতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে কিছু বিশেষ পদক্ষেপ নিতে হবে। এই বিশেষ পদক্ষেপগুলোর মধ্যে হচ্ছে, যে ব্যক্তি দলিল দিয়ে সম্পত্তির নামজারির জন্য আবেদন করলেন, সেই দলিলের সাথে আরো কিছু আনুষঙ্গিক ডকুমেন্ট দিতে হবে। যেমন আগে যে ব্যক্তি সম্পত্তির মালিক ছিল তার যে মালিকানা সংক্রান্ত যত ডকুমেন্ট, তার কাছে যত ভায়া দলিল আছে সেগুলো, তারপরে তার নামে যে নামজারির কাগজ ছিল বা খতিয়ান সংশোধন করা ছিল সেই খতিয়ান, এবং প্রযোজ্য ক্ষেত্রে আগে যতগুলো খতিয়ান ছিল বা নামজারি কাগজ ছিল সকল কিছু, বিশেষ করে ওই সকল ব্যক্তির পরিচয় সংক্রান্ত সকল ডকুমেন্ট, তিনি ঠিকমতো খাজনা দিয়েছেন কিনা, কত নম্বর হোল্ডিং দিয়ে খাজনা দেওয়া হয়েছিল সেই সকল ডকুমেন্ট, প্রযোজ্য ক্ষেত্রে ওই জমির নকশা, ম্যাপ, এবং সঙ্গে যে ব্যক্তি নামজারির জন্য আবেদন করছেন সেই ব্যক্তির যত ধরনের প্রয়োজনীয়
পরিচয়পত্রের বিষয়াদি রয়েছে সকল কিছু জমা দিতে হবে। তারপরে সেই জমাদান কাগজগুলো পর্যালোচনা করতে হবে। পর্যালোচনা করার পরে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় গিয়ে তদারকি করতে হবে যে ব্যক্তি নামজারির জন্য আবেদন করেছেন সেই ব্যক্তি জমির ভোগ দখলে রয়েছেন কিনা, কিংবা ওই ব্যক্তি সম্পত্তির আসল মালিক কিনা পার্শ্ববর্তী জমির মালিকদের কাছ থেকে সুন্দরভাবে বুঝতে হবে। তারপরে ওই সকল জমিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে যে ব্যক্তি নামজারি আবেদন করেছেন সেই ব্যক্তিকে ডেকে বিষয়গুলো অবহিত করতে হবে। তারপরে তিনি যদি সমাধান দিতে পারেন এবং ভূমি অফিস যদি সন্তুষ্ট হয়, আইনগত কোনো ত্রুটি না থাকে, তাহলে নামজারি করে দেওয়া হবে। পরবর্তীতে যদি কোনো ঝামেলা থাকে তাহলে সেই নামজারি বাতিল করে দিতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে কি কারণে নামজারি বাতিল করে দেওয়া হলো এই বিষয়ে তাকে লিখিত আকারে জানাতে হবে। এই একটি পন্থা। আরেকটি পন্থা হচ্ছে দলিল, অর্থাৎ জাল দলিলগুলো চিহ্নিত করার যে প্রধান কিছু নিয়ামত রয়েছে, অর্থাৎ আপনার যে দলিল তৈরি হয় সেই দলিল রেজিস্ট্রেশন করতে হয়, সেই রেজিস্ট্রিকৃত দলিল অবশ্যই থাকতে হবে। অর্থাৎ যে দলিলটি রেজিস্ট্রেশন হয় নাই সেই দলিল দ্বারা কোনোভাবেই নামজারি করে নেওয়া যাবে না। যদি রেজিস্ট্রেশন করা দলিল উপস্থাপন করা হয় তাহলে সেই দলিলটি আসলে রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা সেটি খোঁজ নিতে হবে। এই জাল দলিল যে চেনার উপায় এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করেছি লম্বা, কি কি উপায়ে জাল দলিল চেনা যায়। তারপরে প্রধান যে কারণগুলো কিংবা প্রধান যে মাধ্যম সেটি হচ্ছে রেজিস্ট্রি অফিসে খোঁজ নেওয়া। যদি 1 থেকে 5 বছরের মধ্যে হয় তাহলে উপজেলা রেজিস্ট্রি অফিসেই কিন্তু দলিলগুলো থাকার কথা ভলিউম বইয়ে কিংবা বালাম বইয়ে। যদি সেখানে না থাকে অর্থাৎ 5 বছরের অধিক হয় তাহলে সেগুলো কিন্তু জেলা রেজিস্ট্রি রুমে ভলিউম বইয়ে কিংবা বালাম বইয়ে পাওয়া যাবে। আবার এই যে দলিলগুলো যে যাচাই বাছাই করা হলো যদি সেখানে ঠিকঠাক মতো পাওয়া যায় নামজারি করে দিতে হবে। যদি ঠিক মতো না পাওয়া যায় তাহলে এই যে দলিল দাতা সেই দলিল দাতার যে পরিচয়পত্র হ্যানত্যান পাওয়া গেছে সেটির মাধ্যমে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। এরপরে আরেকটি বিষয়ের কথা স্পষ্টভাবে বলা হয়েছে যে অনেক ক্ষেত্রে ওয়ারিশানরা 4-5 জন থাকলেও 2-3 জন ওয়ারিশ অত্যন্ত চতুরতার সহিত, যেহেতু আইনে বলা আছে বাটোয়ারা দলিল এবং বন্টন দলিল ছাড়া কোনোভাবেই ওয়ারিশান সম্পত্তিতে পৃথকভাবে নামজারি করে নেওয়া যাবে না, সেই জন্য 2-4 জন ওয়ারিশ অন্য ওয়ারিশদেরকে বাদ রেখে নিজেরা বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল তৈরি করে পরবর্তীতে ভূমি অফিসে তাদের নামে বাটোয়ারা দলিল রয়েছে, বন্টন দলিল রয়েছে, এই মাধ্যম দেখিয়ে নামজারি করে নেওয়ার চেষ্টা করে। এই পদ্ধতিটাও কিন্তু অনেক ক্ষেত্রে পরবর্তীতে ঝামেলা তৈরি করে, নামজারি বাতিল করতে বাধ্য করা হয়। ভূমি অফিসের কর্মকর্তারা কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়েন। অনেক ক্ষেত্রে ভূমি অফিসের কর্মকর্তারাও কিন্তু এর সঙ্গে জড়িত থাকেন। তো এই বিষয়গুলোকে আমলে নিতে বলা হয়েছে যে এই ধরনের সমস্যা যেন না হয়। একটি পরিবারে কতজন ওয়ারিশ, সেই ওয়ারিশরা কোনো ভাবে বাদ পড়লো কিনা, কোনোভাবে তাদেরকে বঞ্চিত করা হয়ে গেল কিনা, কিংবা যারা আবেদন করলেন তারা আসলে কোনো দুরন্দর কিংবা চতুরতার আশ্রয় নিয়েছে কিনা, এই বিষয়টি যাচাই বাছাইয়ের মাধ্যমে তারপরে তাদের নামে নামজারি করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো ক্ষেত্রে ফল্ট কিংবা কোনো প্রতারণার প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আদালতে কিংবা থানায় অভিযোগ জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ভূমি অফিসকেও নির্দেশ প্রদান করা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে 3-4টি পন্থা, এই 3-4টি পন্থা মেনেই কিন্তু এখন থেকে এই জমির দলিল দিয়ে শুধুমাত্র নামজারি করে দেওয়া যাবে না। প্রযোজ্য ক্ষেত্রে সকল বিষয় বিচার বিশ্লেষণ করে তারপরে নামজারি করে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং এর বাহিরে যদি এই কারণগুলোর কোনো একটির মাধ্যমে কোনো ব্যক্তির নামে নামজারি করে খতিয়ান সংশোধন করে দেওয়া হয় তাহলে যে ব্যক্তি খতিয়ান সংশোধন করে নিয়েছেন সেই খতিয়ান তো বাতিল হয়ে যাবেই, সেই ব্যক্তি আইনের আওতায় আসতে পারে। সঙ্গে ভূমি অফিসের যে সকল কর্মকর্তার সঙ্গে জড়িত তাদেরকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসার সুযোগ রয়েছে। যদি আদালত মনে করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে, চাকরিও চলে যেতে পারে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা এই ভিডিওর বিষয়বস্তু কিংবা আপনাদেরকে যেটুকু বিষয় বোঝাতে চেয়েছি একটু হলেও বুঝতে পেরেছেন। তারপরে হয়তো দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে, অনেক প্রশ্ন অজানা থাকতেই পারে, তার জন্য একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন, কিংবা আমাদের থেকে কোনো পরামর্শ কিংবা কোনো সাহায্য কিংবা কোনো কনসালটেন্সি নিতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।